গুড মর্নিং। আজকে আমরা ভারতের কৃষি এই বিষয়টির উপর আলোকপাত করব। ভারত কৃষি প্রধান দেশ। ভারতের অধিকাংশ মানুষই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী। ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর যে সমস্ত দেশে এই জলবায়ু দেখা যায় সেই সমস্ত দেশগুলো সবই কৃষি ভিত্তিক দেশ। মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এই জলবায়ুটা দেখা যায় এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো সবই প্রায় কৃষির উপর নির্ভরশীল। ভারতের জাতীয় আয়ের প্রায় 47% এই কৃষি থেকে আসে। এখন আমরা প্রথমেই জানব কৃষিকাজ কাকে বলে। কৃষিকাজ কথাটি সংস্কৃত কৃষ ধাতু থেকে এসেছে। কৃষ শব্দটির অর্থ হল কর্ষণ করা, অর্থাৎ ভূমি কর্ষণ করা। এগ্রিকালচার ইংরেজি শব্দ, এই শব্দটা আবার গ্রিক শব্দ এজার মিন্স ফিল্ড, আর কালচার মিন্স পরিচর্যা, অর্থাৎ জমি পরিচর্যা। এই দুটো শব্দ থেকে এসেছে। বিখ্যাত অর্থনীতিবিদ তথা সম্পদ বিশারদ E.W. জিমারম্যানের মতে কৃষিকাজ বলতে বোঝায় কোনো নির্দিষ্ট অঞ্চলে স্থায়ীভাবে বসবাসকারী মানুষ যখন উদ্ভিদ এবং প্রাণীদের স্বাভাবিক জন্ম বৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে উদ্ভিদ এবং প্রাণীজাত দ্রব্যকে আরও অধিক পরিমাণে পরিচর্যার মাধ্যমে অধিক পরিমাণে উৎপাদন করে, তখন সেই পদ্ধতিকে বলা হয় কৃষিকাজ। কৃষিকাজ বলতে আমরা শুধুমাত্র ধান উৎপাদন, গম উৎপাদন বা আলু উৎপাদন এগুলোকে বোঝায় না। কৃষি উৎপাদন বলতে এখানে মৎস্য চাষ এটাও কৃষিকাজ, পশুপালন এটাও কৃষিকাজ, বা ভেড়া প্রতিপালন এটাও কৃষিকাজ। কারণ কি, আমরা সংজ্ঞাতেই বললাম যে উদ্ভিদজাত এবং প্রাণীজাত দ্রব্য উৎপাদন, অর্থাৎ জীব, যে কোনো জীব, উদ্ভিদ এবং প্রাণী তাদের স্বাভাবিক জন্ম এবং বৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে পরিচর্যার মাধ্যমে আরও অধিক পরিমাণে সেই উদ্ভিদ এবং প্রাণীজাত দ্রব্য উৎপাদন করার পদ্ধতিকেই কৃষিকাজ বলে। তার মানে কৃষিকাজের মধ্যে পরিচর্যা কথাটা গুরুত্ব পায়। এখন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতিতে কৃষিকাজ হয়ে থাকে। মানুষ প্রথম সভ্য হয়েছিল সেদিন যেদিন কৃষিকাজের প্রচলন ঘটেছিল। দুটো মানুষকে সভ্য মানুষ বলা হয়ে থাকে পৃথিবীতে, যে মানুষটা প্রথম আগুনের আবিষ্কার করেছিল আর যে মানুষটা প্রথম কৃষিকাজের প্রচলন করেছিল। আগে তো মানুষ বন থেকে ফলমূল খেত আর ফেলে দিত, বীজ ফেলে দিত। তারপর কেউ না কেউ নিশ্চয়ই দেখেছিল সেই বীজ থেকে চারা গাছ বের হয়। তারপর সেই চারা গাছকে যদি যত্ন করা হয় তার থেকে আরো ভালো করে ফুল পাওয়া যায়। এইভাবেই কৃষিকাজের প্রচলন শুরু হয়। জানা গেছে সম্ভবত আফ্রিকার ইথিওপিয়ার কোনো একটা অঞ্চলে কৃষিকাজের প্রথম প্রচলন ঘটেছিল। যাই হোক, আমরা আমাদের সিলেবাস অনুসারে ভারতবর্ষের কৃষিকাজের বৈশিষ্ট্য কেমন এটা প্রথম জানব। আগেই বললাম যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতিতে কৃষিকাজ হয়ে থাকে। আমরা উঁচু ক্লাসে, অর্থাৎ একাদশ শ্রেণীতে এবং দ্বাদশ শ্রেণীতেই আমরা জানব কৃষিকাজের বিভিন্ন পদ্ধতি, পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে কি কি পদ্ধতিতে কৃষিকাজ হয়। এখানে আমরা পার্টিকুলারলি ভারতবর্ষে
কি পদ্ধতিতে কৃষিকাজ হয় এবং কৃষিকাজের বৈশিষ্ট্য কি, এবং বিভিন্ন ধরনের কৃষিজাত ফসল উৎপাদনের জন্য কি কি অনুকূল ভৌগোলিক পরিবেশের প্রয়োজন হয়, এবং কোন কোন রাজ্যে কি কি ফসল উৎপাদন হয়, কি পরিমাণে উৎপাদন হয়, কোন রাজ্য কোন ফসল উৎপাদনে প্রথম স্থান অধিকার করে বা অন্যান্য রাজ্যগুলো কি স্থান অধিকার করে, তার সেই সম্পর্কে জানব। প্রথমে আমরা জানব যে ভারতের কৃষিকাজের বৈশিষ্ট্য কি। বলে রাখা দরকার যে ভারত একটি জনবহুল দেশ, তাই ভারতে জনসংখ্যা এতটাই বেশি, জমির পরিমাণ সেই তুলনায় এতটাই কম যে জমির উপর জনসংখ্যার চাপ খুব বেশি। তাই ভারতবর্ষে কৃষিকাজের প্রথম যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভারতের কৃষি হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি, অর্থাৎ জীবন ধারণ ভিত্তিক কৃষি প্রথম বৈশিষ্ট্য। অর্থাৎ ভারতের কৃষকদের কৃষিকাজের প্রধান উদ্দেশ্যই হলো যে পরিমাণ ফসল তারা উৎপাদন করে তার পুরোটাই, প্রায় সমগ্রটাই তার নিজের প্রয়োজনে ব্যবহার করে। যদি কিছু উদ্বৃত্ত থেকে থাকে, সারপ্লাস থেকে থাকে, তাহলে সেটা সে বাজারজাত করে মুনাফা অর্জন করে। তো আমরা বৈশিষ্ট্যগুলো পরপর দেখে নেব, এখানে তোমরা দেখে নাও। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, অর্থাৎ লাইফ সাবসিস্টেন্স এগ্রিকালচার। তাহলে এই কৃষির বৈশিষ্ট্যটা কীরকম না, ভারতের ওই যে বললাম জনসংখ্যার চাপ বেশি, কারণ ভারত পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ। খাতায় কলমে এখনও 121 কোটির মতো লোক সংখ্যা, যদিও সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে, 135 কোটি ছুঁই ছুঁই। 2021 সালের সেন্সাস রিপোর্টে আমরা তার প্রমাণ পেয়ে যাব। তো জনসংখ্যার চাপ এতটাই বেশি, ভারতে পৃথিবীর মোট লোক সংখ্যার প্রায় 17% লোক ভারতবর্ষে বাস করে। পৃথিবীর মোট লোকের 17% লোক বাস করে, যেখানে পৃথিবীর মোট ভূখণ্ডে 2.4% স্থান ভারতে আছে। তাহলে জমির উপর জনসংখ্যার চাপ অনেক বেশি, সেই জন্য মাথাপিছু জমির পরিমাণ খুবই কম। অধিকাংশ মানুষ মূলত নিজের জীবন ধারণের প্রয়োজনেই কৃষিকাজ করে থাকে, তাই এটা জীবিকা সত্তাভিত্তিক। বর্তমানে এই কৃষির চরিত্রের কিছুটা পরিবর্তন ঘটেছে, অর্থাৎ জীবিকা সত্তাভিত্তিক কৃষি হলেও আধুনিকতার ছোঁয়া কিছুটা পেয়েছে, এবং আধুনিক জীবিকা সত্তাভিত্তিক কৃষিতে অর্থাৎ এর সঙ্গে কিছুটা যান্ত্রিকীকরণ ঘটেছে এবং বাজারজাত হয়েছে। অর্থাৎ কৃষক ফসল উৎপাদন নিজের জন্য করে বটেই, কিছু পরিমাণ ফসল সে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে, এই মানসিকতাটা তার মধ্যে তৈরি হয়েছে। যাই হোক, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ভারতের কৃষিকাজের মানে জমিগুলোর সাইজ ছোট। বহু কাল পূর্বে ভারতে কিন্তু যখন লোকসংখ্যা কম ছিল, জমির সাইজ বা আয়তন বড় ছিল, যেটাকে ক্ষেত্রমান বলি। কিন্তু বর্তমানে একান্নবর্তী পরিবারের ভাঙন এবং পরিবারগুলো ক্রমশ ছোট হতে হতে যত ছোট হয়েছে তত কিন্তু জমিগুলোর সাইজ ছোট হয়ে গেছে, কারণ জমিগুলো ভাগ বাটোয়ারার ফলে ক্রমশ ছোট হয়ে গেছে। এতই ছোট হয়ে গেছে যে আগামী দিনে যদি এইভাবে ছোট হতে থাকে, জমিগুলোতে হয়তো আল থাকবে, আর কিছু জমি থাকবে বলে মনে হয় না। জমিগুলো মানে এটা একটা সহজ উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। বাবার 5 ছেলে 10 বিঘে জমি 2 বিঘে করে পেয়েছে, তাদের 2 ছেলে 1 বিঘে করে পেয়েছে, তাদের যদি আবার 2 ছেলে করে হয়, মানে হাফ বিঘে করে পাবে, মানে 10 কাঠা করে পাবে। এভাবে ভাগ ক্রমশ যদি হতে থাকে, তাহলে আলটিমেটলি আগামী দিনে জমিতে কি থাকবে? আইল থাকবে, আর কিছু থাকবে না। 3 নম্বর হচ্ছে ভারতবর্ষে কৃষি হচ্ছে বৃষ্টি নির্ভরশীলতা বেশি। অর্থাৎ ভারত মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ। মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গ্রীষ্মকালীন আর্দ্রতা, শীতকালীন শুষ্কতা। গ্রীষ্মকালে যে মৌসুমী বায়ুর দ্বারা বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতও নিশ্চিত নয়, অনিশ্চিত। অর্থাৎ সব বছর যে বৃষ্টিপাত একদম নির্দিষ্ট সময়ে মৌসুমী বায়ুর দ্বারা ঘটে থাকে তা কিন্তু নয়। কোনো বছর নির্দিষ্ট সময়ের পূর্বেই মৌসুমী বায়ু চলে আসে, কোনো বছর নির্দিষ্ট সময়ের পরে আসে,
কোনো বছর আসেই না। অর্থাৎ মৌসুমি বায়ুর খামখেয়ালিপনা চরিত্র আমরা ভারতের জলবায়ু অধ্যায়ে পড়েছি। ভারতে খরার কারণ আমরা জানি, বন্যার কারণও জানি। তাহলে খরা, বন্যা এইগুলো হচ্ছে ভারতের জলবায়ুর এক একটা বৈশিষ্ট্য। এবং এই ভারতের কৃষিকাজ যেহেতু জলবায়ু নির্ভরশীল, জলবায়ুর উপর নির্ভরশীল, অর্থাৎ বৃষ্টিপাতের উপর নির্ভরশীল, তাই ভারতের কৃষিকাজ মৌসুমি বায়ুর আগমনের উপর নির্ভরশীল। এবং সে কারণে কোনো কোনো বছর ভারতের কৃষিকাজ অনেকটাই এই মৌসুমি বায়ুর দ্বারা প্রভাবিত হয়ে থাকে। জলসেচ নির্ভরতা। ভারতের এখনও মোট জমির 35% কৃষি জমিকে সেচ সেবিত এলাকার অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে, 1/3। সবটা করা সম্ভব হয়নি। ভারত ওই মৌসুমী জলবায়ুর অন্তর্ভুক্ত দেশ বললাম, এবং আর্দ্র গ্রীষ্মকাল, শুষ্ক শীতকালে অর্থাৎ রবি ফসল চাষ যে সময়ে হয় সেই সময় জলসেচের প্রয়োজন হয়। কিন্তু ভারতবর্ষের এখনও সর্বত্রই জলসেচের প্রসার ঘটানো সম্ভব হয়নি। বিভিন্ন পদ্ধতিতে জলসেচ হয়ে থাকে, খাল, কূপ, নলকূপ, জলাশয়, কিন্তু হলেও ভারতের বিস্তীর্ণ অঞ্চলে জলসেচ ব্যবস্থা না গড়ে ওঠায় ভারতের যে বহুফসলী কৃষি ব্যবস্থা, সেটাও পরে বলছি আমরা, সেই বহুফসলী কৃষি ব্যবস্থাতে জলসেচের একটা প্রভাব থেকে থাকে। সেই জলসেচ ব্যবস্থা সম্প্রসারণ না ঘটার কারণে কৃষিকাজটা এখনো সেইভাবে সারা বছর ব্যাপী গড়ে তোলা সর্বত্র যায়নি। নেক্সট হচ্ছে আমরা বলতে পারি মাথা পিছু ফসল উৎপাদনের পরিমাণ। পোগাড়ো যে বিকাশোত্তরভিত্তিক কৃষির একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে, যে পয়েন্টটা প্রথমে আমরা আলোচনা করলাম, যে জমির পরিমাণ কম, জনসংখ্যার পরিমাণ বেশি। খুব স্বাভাবিকভাবেই মাথা পিছু ফসল উৎপাদনের পরিমাণ কম হবে। মাথা পিছু ফসল উৎপাদনের পরিমাণ কম হবে। মোট উৎপাদনের পরিমাণ বেশি হলেও মাথা পিছু উৎপাদনের পরিমাণ কম হবে। তার প্রধান কারণ জমির উপর জনসংখ্যার চাপ বেশি। নেক্সট হচ্ছে ভারতবর্ষের জমিতে পশু শক্তির ব্যবহার বেশি। জমিতে যে সমস্ত কাজগুলো করতে হয়, অর্থাৎ জমিতে হাল দেয়া, ফসল কাটা, নিড়ানো, সার দেওয়া, সেচ দেওয়া, ফসল ঝাড়াই মাড়াই ইত্যাদি, এই কাজগুলো করার জন্য ব্যাপক কৃষিতে, অর্থাৎ বাণিজ্যিক কৃষিতে যেমন যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করা হয়, ভারতবর্ষে সেটা এখনো সেভাবে গড়ে তোলা সম্ভব হয়নি। তার কতগুলো কারণ আছে। তো প্রধান যেটা কারণ, ভারতে এখনো সেই গতানুগতিক পদ্ধতিতে, পুরানো পদ্ধতিতে জমিতে পশু শক্তির ব্যবহার তথা পেশি শক্তির ব্যবহারই পরিলক্ষিত হয়। যদিও কোনো কোনো অঞ্চলে, যেমন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের কিছু কিছু অঞ্চল, এখানে আমাদের পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু, এই কতগুলো রাজ্যে জমিতে বর্তমানে যান্ত্রিকীকরণ ঘটেছে, অর্থাৎ কৃষির আধুনিকীকরণ সম্ভব হয়েছে, এবং সেটা সবুজ বিপ্লবের পরই সম্ভব হয়েছে। যাই হোক, এখনো কিন্তু ভারতের বিস্তীর্ণ অঞ্চলের জমি আধুনিকীকরণের ছোঁয়া থেকে বিরত থেকে আছে। এটা একটা ভারতবর্ষের কৃষিকাজের সমস্যার মধ্যেও পড়ে। নেক্সট হচ্ছে যে পয়েন্ট আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে ভারতে যে ফসল উৎপাদন হয় সেই ফসলের অধিকাংশই খাদ্য ফসল, অর্থাৎ খাদ্য ফসলের প্রাধান্য পরিলক্ষিত হয়। এটার প্রধান কারণ আমরা বুঝতেই পারছি কেন হয় না। ভারতের জনবহুল দেশ, বিপুল পরিমাণ জনসংখ্যার প্রধান চাহিদা কি? মানুষের প্রধান চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান। তাহলে ভারতের কৃষিকাজের প্রধান উদ্দেশ্যই হচ্ছে এই তিনটে বেসিক নিডকে ফুলফিল করা, অর্থাৎ খাদ্যের চাহিদা, বস্ত্রের চাহিদা, বাসস্থানের চাহিদা। এই তিনটে নিডকেই কিন্তু কৃষি ফুলফিল করে থাকে। আর ভারতবর্ষের মানুষের বা আপামর জনসাধারণের প্রধান বেসিক নিড যেটা, সেটা হচ্ছে খাদ্য। সেই খাদ্যের যোগান কৃষি নিশ্চিত করে। কাজেই ভারতবর্ষের কৃষির অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে খাদ্য ফসল চাষ করা। তাই উন্নত আধুনিক কৃষি পদ্ধতির যেখানে প্রধান উদ্দেশ্য হচ্ছে বাণিজ্যিক ফসল চাষ করা, ভারতবর্ষের কৃষির প্রধান উদ্দেশ্য হচ্ছে খাদ্য ফসল চাষ করা। পশু খাদ্যের কম চাষ হয় ভারতবর্ষের, এটা একটা বৈশিষ্ট্য। ভারতবর্ষে পশুর সংখ্যা কিন্তু যথেষ্ট বেশি। পৃথিবীতে সংখ্যাগত দিক থেকে পশুর সংখ্যায় ভারত পৃথিবীতে প্রথম। যদিও ভারতের পশুর যে মান, গুণগত মান, সেটা দিক থেকে প্রথমের দিকে নেই। তার প্রধান কারণ পশু খাদ্যের অভাব। ভারতবর্ষের
মানুষেরই খাদ্যের যোগান নিশ্চিত করা যায় না, সেখানে পশু খাদ্যের চাষ করে জমিকে আমরা নষ্ট হতে দিই না। ওই গোচারণ ভূমির উপর যেটুকু পশু খাদ্য থেকে থাকে তার উপর ভিত্তি করেই সাধারণত পশুপালন করা হয়। আমাদের দেশে পশুদের জন্য আলাদা করে কোনো পশু খাদ্য চাষ করা হয় না। যাই হোক, তাহলে পশু খাদ্যের চাষ ভারতের কৃষির কোনো বৈশিষ্ট্য নয়। যেখানে ব্যাপক কৃষি, বাণিজ্যিক কৃষিতে, যেমন নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে আমরা দেখেছি পশু খাদ্যের আলাদা চাষ করা হয়, মিশ্র কৃষিতেও পশু খাদ্যের চাষ করা হয়। কিন্তু ভারতবর্ষের এই জীবিকা সত্তা ভিত্তিক প্রগাঢ় নিবিড় কৃষি ব্যবস্থায় পশু খাদ্যের চাষ করা হয় না। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ভারতবর্ষের কৃষির শ্রমিকের কর্মদক্ষতা মানে কম। তার প্রধান কারণ হচ্ছে ভারতবর্ষের কৃষকরা প্রশিক্ষণ প্রাপ্ত নয়। প্রশিক্ষণ প্রাপ্ত না হওয়ার কারণ না, ভারতবর্ষে কৃষির কৃষি কাজে প্রশিক্ষণ দেওয়ার উপযুক্ত প্রতিষ্ঠান, অর্থাৎ কৃষি বিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, এই জাতীয় কোনো প্রতিষ্ঠান নেই যেখানে কৃষকদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে কৃষিকাজ সম্পর্কে অবহিত করা হবে এবং তারপর কৃষকরা বাড়িতে গিয়ে কৃষিকাজ করবে, যেটা উন্নত দেশগুলোতে করা হয়ে থাকে। তারপরে হচ্ছে ভারতবর্ষে যে কীটনাশক এবং রাসায়নিক সার কৃষকরা ব্যবহার করে থাকে সেটাও নির্দিষ্টভাবে উপযুক্ত পরিমাণে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে করে না। তার ফলে অপচয় হয় এবং পরিবেশের ক্ষতি করে সেটা অনেকাংশে। অর্থাৎ আমরা রাসায়নিক সার ব্যবহার করি, যথেষ্ট পরিমাণে করি, শুধু করি না এটা বলা যাবে না, অনেক বেশিই করি। কীটনাশক ব্যবহার করি, কিন্তু এই ব্যবহারটা কি পরিমাণে করতে হবে, কখন করতে হবে, তার জন্য যে প্রশিক্ষণের দরকার, উপযুক্ত জ্ঞানের দরকার, সেটা কিন্তু ভারতবর্ষের অধিকাংশ কৃষকের থাকে না। এরকমটা দেখা যায়, ভাইয়া তুমি ফসল চাষে কি ওষুধ প্রয়োগ করেছিলে? না, আমি এটা করেছিলাম। তো সে তার কথা শুনে সেটাই প্রয়োগ করতে থাকে এবং তার ফল কি হয়? তার ফলে তার জমিতে যে সারটা বা যে ওষুধটা কার্যকরী হয়েছিল সেটা যে জিজ্ঞাসা করলো তার জমিতে নাও হতে পারে, কারণ জমির প্রকৃতি, জমির মাটির উর্বরতা শক্তি সব জমিতে তো একরকম নয়। সে কি ধরনের ফসলের বীজ বপন করেছিল আর সে কি ধরনের ফসলের বীজ বপন করেছে, দুটোর মান এক নাও হতে পারে। কাজেই দুটো বীজের মান, দুটো জমির মাটির উর্বরতা শক্তি এক না হলে কিন্তু একই ধরনের সার, সেচ বা কীটনাশক প্রয়োগ করলে উৎপাদনের পরিমাণ এক হবে না। এটা একটা ভারতবর্ষের কৃষিকাজের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, তথা এটাকে আমরা কৃষির সমস্যা যখন বলবো বা ড্রব্যাকস বলবো যখন, সেটা বলতে পারি। আর একটা সেটা হচ্ছে ভারতবর্ষের কৃষির অন্যতম প্রধান বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে ভারতে শ্রমিকরা আমরা আগেই বললাম প্রশিক্ষিত নয়, মাথাপিছু উৎপাদনের পরিমাণ কম দক্ষ। এদের ভারতবর্ষের কৃষকের জীবনযাপনের মান অনুন্নত। এ কারণেই অনুন্নত, মাথাপিছু উৎপাদনের পরিমাণ কম, আয় কম, তাই অনুন্নত, এবং শিক্ষা দীক্ষার প্রসারও কম। তো এগুলো হচ্ছে ভারতবর্ষের কৃষির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এখন আমরা ভারতবর্ষের কৃষির বৈশিষ্ট্য জানলাম, এরপর আমরা জানবো সেটা হচ্ছে ভারতের উৎপন্ন কৃষিজাত ফসলের শ্রেণী বিভাগ। একদম পার্টিকুলারলি আমরা প্রশ্নানুযায়ী ডিসকাস করছি, আলোচনা করছি। আরও ডিটেলস অনেক কিছু আলোচনা করা যায়, কিন্তু আমাদের একদম সিস্টেমেটিক ওয়েতে আলোচনা করতে হবে। কাজেই আমি চলে আসছি একদম ভারতবর্ষের উৎপন্ন কৃষিজাত ফসলের শ্রেণী বিভাগ। ভারতে উৎপন্ন কৃষিজাত ফসলকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ঋতুভেদে, অর্থাৎ ঋতু অনুযায়ী কৃষিজাত ফসলের শ্রেণী বিভাগ, আর একটা উৎপাদনের উৎপন্ন ফসলের ব্যবহারের ধরন অনুসারে, কিভাবে আমরা সেই ফসলটাকে ব্যবহার করছি সেটা অনুযায়ী। প্রথমে আমরা চলে আসছি ঋতু অনুযায়ী উৎপন্ন ফসলের শ্রেণী বিভাগ। এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, তোমরা দেখে নাও যে এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে খারিফ ফসল, একটা হচ্ছে রবি ফসল, আর একটা হচ্ছে জাইদ ফসল।
আর তাহলে খারিফ ফসল কাকে বলে? খারিফ ফসল এটা সাধারণত মানে গ্রীষ্মকালীন ফসল, অর্থাৎ গ্রীষ্মকালের শেষের দিকে অ্যাকচুয়ালি মানে বৃষ্টিপাতের উপর নির্ভর করে এই ফসলটা চাষ করা হয়। এখানে সেচের উপর নির্ভরশীল নয় এই ফসলটা, এবং ফসলটা নভেম্বর ডিসেম্বর মাসে কাটা হয়। মূলত আমন ধান, পাট, আখ ইত্যাদি। আর রবি ফসল যেটা, সেটা হচ্ছে মূলত শীত ঋতুতে, অর্থাৎ শুষ্ক ঋতুতে, শুষ্ক শীতল ঋতুতে, অর্থাৎ যে সময় মৌসুমি বায়ু মানে পিছু ঘটে সেই সময়কালে চাষ করা হয়, এবং ফেব্রুয়ারি মার্চে ফসলটা কাটা হয়। মূলত জলসেচের উপর নির্ভর করে এই ফসলটাকে চাষ করা হয়, এবং এই ফসলটা মূলত কি না গম, যব, ভুট্টা, বোরো ধান ইত্যাদি। আরেকটা ফসল, সেটাকে আমরা জাইদ ফসল বলি, সেটা একেবারেই একদম প্রখর গ্রীষ্মে, হ্যাঁ, মানে জলসেচের উপর নির্ভর করেও নয়, বৃষ্টিপাতের উপর নির্ভর করেও নয়, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কখনো সখনো হয়ে থাকে বা হয় না, এই ধরনের পরিবেশে, অর্থাৎ বাতাসে আর্দ্রতা থাকে ঠিকই কিন্তু বৃষ্টিপাত সেরকম ততটা হয় না, সেরকম পরিবেশে এই ফসলটাকে চাষ করা হয় একদম প্রখর গ্রীষ্মে। যেমন তরমুজ, ফুটি, পাট, হ্যাঁ, এই জাতীয় ফসলগুলো সাধারণত জাইদ ফসল বলা হয়। তাহলে ঋতু অনুযায়ী আমরা ফসলকে 3 ভাগে ভাগ করলাম। এরপরে আমরা চলে আসছি মানে ফসলের ধরন অনুসারে, অর্থাৎ ব্যবহারের ধরন অনুসারে ফসলকে আমরা খাদ্য ফসল, ঠিক আছে, খাদ্য ফসল, তন্তু ফসল এবং অন্যান্য ফসল, এই 3টে ভাগে ভাগ করি। অ্যাকচুয়ালি ব্যবহারের ধরন অনুসারে তোমরা বিভিন্ন বইয়ে বিভিন্ন ক্রাইটেরিয়ার ভিত্তিতে শ্রেণী বিভাগের পাবে, যে কোনো একটা ভাগ্যে দেখালেই এখানে হবে। খাদ্য ফসল মূলত যে সকল উৎপন্ন ফসলকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি সেগুলোকে আমরা খাদ্য ফসল বলবো। যেমন কি ধান, গম মূলত, ভুট্টা, মিলেট, এই জাতীয় ফসলগুলো আমরা কি খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি, তাহলে এগুলোকে আমরা খাদ্য ফসল বলবো। এগুলো দানা জাতীয় বা শস্য ফসল, মানে দানা জাতীয় শস্য হতে পারে। আর তন্তুজ ফসল মানে যে সমস্ত ফসলের আঁশ বা ছাল থেকে তন্তু উৎপন্ন হয়, যেমন কার্পাস, পাট ইত্যাদি। আরেকটা আমরা বাগিচা ফসল বলতে পারি। বাগিচা ফসল মানে এটা সাধারণত রপ্তানির উদ্দেশ্যে কোনো বৃহদাকার অঞ্চলে, মানে বাগান বাড়িতে বলতে পারি আমরা, বৃহদাকার জ্যোতি বা জমিতে রপ্তানির উদ্দেশ্যে বাণিজ্যিকভাবে উন্নত আধুনিক প্রযুক্তির সহযোগে মূলধন নিবেশ করে, অর্থাৎ বিনিয়োগ করে যে ফসল উৎপাদন করা হয়, পার্টিকুলারলি একটা ফসলেরই চাষ করা হয়, তাকে আমরা বলতে পারি বাগিচা ফসল। তো এই হচ্ছে আমাদের খাদ্য ফসল, তন্তু ফসল, বাগিচা ফসল এবং ওই রবি ফসল, খারিফ ফসল, খারিফ শস্য এবং জাইদ ফসলের শ্রেণী বিভাগ। আজকে এই পর্যন্ত, পরে অন্য ক্লাসে আমরা এ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।